আমি বলবো আমার অ্যাপ্রোচটা বেশি একটা কারেক্ট ছিল না। কোয়েশ্চেন লেভেল মাঝে মধ্যে টাফ যেত, তাহলে পাওয়া যাবে, বেশিরভাগ ভুলই ফিজিক্সই থাকতো। বায়োর মধ্যে তো টাইম দিয়ে দিলাম বায়ো মার্কস তুলতে, যে ফিজিক্সের মধ্যে আমি লাস্টের পার্টগুলো দেখার সময় পাইনি। তো ওভারঅল বলতে গেলে সবগুলো সাবজেক্ট মিলিয়ে আমার একটা খুবই ডাউন ফেজ চলছিল তখন। Today we have with us Abhirup Kaur. Abhirup scored 617 in NEET 2026. এছাড়াও যেই মিনসে his physics percentile was 99.87 and overall ছিল কত 99.20 সো অভিরূপকে তোরা অনেকেই হয়তো দেখেছিস মেন্সের রেজাল্ট ডিসকাশনে বা নিটের রেজাল্ট ডিসকাশনে। তো এটা নর্মাল স্ট্র্যাটেজিক কোনো ভিডিও না যেখানে স্ট্র্যাটেজি শেয়ার করছে এরকম না, বা আমিও বেশি কিছু বলবো না। এটা একটা প্রপার ভিডিও যেখানে অভিরূপের জার্নি যা ছিল ওইটার ব্যাপারে ডিসকাস করবো। মানে একটা স্টুডেন্টের যা জার্নি হয় 11-12 আপস অ্যান্ড ডাউনস যা ফেস করে, যে ইস্যুসগুলো ফেস করে, ওইগুলো নিয়ে আজকে ভিডিওর মধ্যে অ্যাড্রেস করবো। তো ফার্স্ট অফ অল আমি প্রথম কোশ্চেন জিজ্ঞেস করবো, যেটা কোশ্চেনের মতো রাখছি না, নর্মাল ডিসকাশন, একটা গল্পের মতোই রাখবো। যা যা ইস্যুস হচ্ছিল ও কিছু মোমেন্টস শেয়ার করবে ওর জার্নির। তো প্রথম যেটা আমার কোশ্চেন, যে সবচেয়ে টাফ কোন সাবজেক্টটা লাগতো থ্রু আউট 2 years? ফিজিক্স। তো আমি জানি ফিজিক্স, তবু একবার জিজ্ঞেস করলাম সবার জন্য। তো ফিজিক্স, তো টেক মি ব্যাক টু দ্য টাইম যখন তুই প্রথম ফিজিক্স ক্লাসে আসলি, ক্লাস 11-এ, আর তোর সঙ্গে যেটা প্রথম ইন্টারাকশন আমার, তোর ইচ্ছা স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং ছিল। তুই হয়তো মেডিকেল তত ইন্টারেস্ট ছিলি না, কিন্তু স্টিল তুই বায়োলজি ক্লাস করতে ইচ্ছুক ছিলি কারণ তোর নীলাদ্রি স্যারের ক্লাস করতে ভালো লাগতো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারাকশন, প্রথম ওরিয়েন্টেশন ক্লাসের পর যা আমার কথা হয়েছে তোর সঙ্গে। তো আর ফিজিক্সের মধ্যে বা হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে তোর মোটামুটি একটা ইন্টারেস্ট ছিল, বাট ফিজিক্সকে একটা শুরুতে ভয় লাগতো, বা হয়তো থ্রু আউট 2 yearsও একটা ভয় ছিল ফিজিক্সের প্রতি। তো একদম স্টার্টিংয়ের থেকে শুরু কর, যে ফিজিক্সের মধ্যে ওই একটা ভয়, স্টিল স্কোরিং 99.87 ইন ফিজিক্স। তো একটা ব্রিফ ওভারভিউ অফ দিস এন্টায়ার পিরিয়ড, কারণ হয়তো তুই এক্সপেক্ট করিস না যে ফিজিক্সের পার্সেন্টেজটা এত বেশি আসবে। ফিজিক্স স্টার্টিংয়ের সময় যখন ক্লাসে আসতাম, ভেক্টর, মোশন ইন 1D, মোশন ইন 2D, তখন বেশি একটা ভয় লাগতো না ফিজিক্সকে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারগুলো আমার ফেভারিট চ্যাপ্টারের মধ্যে ছিল। ভয় শুরু হয় আমি যখন বলবো রোটেশনের পর থেকে। রোটেশনের পরে ভয় এই জন্য ছিল না যে পারি না, বাট স্যার ক্লাসের মধ্যে যখন যে কোনো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দিত, হয়তো তখন আমি সলভ করতে পারতাম না, তখন আমার একটু ডিমোটিভেট লাগতো। আর একটা টাইম ছিল তখন যে আমি একটু লেজিও হয়ে গেছিলাম। আমি ক্লাসে নোট করতাম কিন্তু বাড়িতে গিয়ে রিভাইজ করতাম না বা কোয়েশ্চেন করতাম না। আমার মনে আছে স্যার আমাকে অফিসে ডাকেই বলতো যে আমার BM শর্মার এই এক্সারসাইজটা শেষ হয়েছে নি, বা CB সিং আমি করেছি নি। তো বেশিরভাগ সময় আমার শেষ হতো না, বা আমি স্যারকে বলে দিতাম যে আমি করে ফেলবো, মানে আমি বাহানা দিতাম। তো ভয় শুধু এই জন্য ছিল না যে পারবো না, ভয় ছিল যে আমি অলস হয়ে গেছি আর আমার ব্যাকলগ জমে যাচ্ছিলো। তো এটাকে আমি ওভারকাম যখন করলাম, আমি শুরুতে 11-এ করতে পারি না। আমি বলবো যে আমি ফিজিক্সে 11 অনেক পিছিয়ে ছিলাম। কাভার আপ শুরু করেছি আমি ক্লাস 12-এ উঠে। 12-এ যখন ইলেকট্রোস্ট্যাটিক্স স্টার্ট হয়, তখন ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা আমার মোটামুটি ঠিকঠাক লাগলো। তো আমি তখন বুঝলাম যে ওই যে টাইমটা আমার ইলেকট্রোস্ট্যাটিক্সে আমি সেভ করছি, সেটা আমি 11-এর চ্যাপ্টারগুলি রিভাইসে কাজে লাগাবো। আর এই স্ট্র্যাটেজিতে আমি চলা শুরু করি। তাছাড়া আমি প্রথমে যখন ক্লাস 11 স্টার্ট করি পরীক্ষা দেওয়া, তখন আমি পিওরলি জের এক্সাম দিতাম, ফিজিক্স দিতাম বা যাই দিতাম, পিওরলি জের এক্সাম দিতাম। বাট 12-এ উঠে আমি বুঝেছি যে যদি আমার ফিজিক্স ঠিক করতে লাগে, হয়তো আমি নলেজ দিয়ে না কভার আপ করতে পারলাম, যদি বেশি করে এক্সাম দেই, তো কাইন্ড অফ আমি ট্রাই করছিলাম মাসেল মেমোরি দিয়ে যদি ফিজিক্সকে ঠিক করা যায়। তো আমি যেই সঙ্গে নিট দুটারই একসঙ্গে এক্সাম দেওয়া শুরু করি। তো আস্তে আস্তে যখন আমার ফিজিক্স কভার আপ হওয়া শুরু হয়, তারপরে আমার তখন একটা স্যার আমাকে বুদ্ধি দিল যে মিস্টেক কপি বানানোর কথা। আমি কি করতাম, আগে কোনো একটা এক্সাম গেলে আমি এক্সামটা দিতাম, তারপরে আমার কাছে রেজাল্ট আসতো, রেজাল্ট দেখতাম, বাস রেখে দিতাম, চ্যাপ্টার শেষ, আর পড়তে হবে না। তো তখন স্যার বুদ্ধি দিল যে আগের যে পরীক্ষাগুলির মধ্যে ভুল হচ্ছে এগুলি নোট ডাউন কর, যাতে পরেও মনে থাকে যে তোর ভুল কোনখানে হচ্ছিল। তো আমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করা শুরু করি যেই মেসে ঠিক 2 মাস আগে। আমি টেস্ট সিরিজ এর আগে আমি কি করে মিস্টেক কই বানানো বা এগুলো নিয়ে এত মানে নজরে দিইনি। আমি শুধু তখন টার্গেট ছিল যে আমি একটা বই টার্গেট করেছিলাম, CB সিং, এটাকে কমপ্লিট করব। আর তো আমার টার্গেট যখন ছিল CB সিং কমপ্লিট করা। আমি BMS করতে না, BMS থেকে CB সিং আমি 12-এ শিফট করেছি, কারণ BMS আমার একটা টাইম পরে টাফ লাগা শুরু করেছিল। কারেক্ট। তাই আমি মনে করলাম যে বেশি টাফ না করে ফুল কম্পিটিশনের দিকে আমি যদি ফোকাস করি, তো হয়তো আমি অন্য কম্পিটিটর থেকে বেটার করতে পারবো। কারেক্ট। তো আমি 12th-এ যখন CB সিং কমপ্লিট করি, আমার কাছে 2 মাস বাকি ছিল JEE মেইনসের, তখন আমি টেস্ট সিরিজ নিই আর সঙ্গে মিস্টেক কপি বানানোর একটা হ্যাবিট বানাই। প্রত্যেকটা টেস্ট দিতাম আর মিস্টেক কপির মধ্যে ভুলগুলো লিখতাম। আর আমার মিস্টেক কপি চেক করলে পাওয়া যাবে বেশিরভাগ ভুলই ফিজিক্সই থাকতো। আমার কেমিস্ট্রিতে 2টা ভুল হলে ফিজিক্সে 5 থেকে 6টা ভুল হতো একটা পরীক্ষা। তো আমি এইভাবে করে মিস্টেক কপি মেনটেন করা শুরু করি লাস্টে 2 মাস।
বাট তোর কি মনে হয় যে ফিজিক্সের মধ্যে যে স্টার্টিং এর যে ল্যাকিংটা তুই বললি যে রোটেশনের পর থেকে একটা ব্যাকলগের মতো জমা শুরু হয়, তো এটা শুধু হয়তো তোর স্টোরি না, অনেক স্টুডেন্টেরই সেম জিনিসটা হয়। মানে ওই টাইমটাই এমন, টিচার্স ডে থাকে, পূজা থাকে, স্কুলের হাফ ইয়ারলি এক্সাম থাকে, সবকিছু মিলিয়ে একটা ব্যাকফুটে পড়ে স্টুডেন্টরা। তো এটাই রিজন ছিল নাকি অন্য কোনো রিজনের কারণে হয়তো তোর ব্যাকলগ জমা শুরু হয়? আর যদি শুরু হয়ে থাকে তখন মাইন্ডসেট কি থাকা দরকার যে এটা, কারণ তখন একটা প্যানিক মোমেন্ট এসে পড়ে, অনেকে তখন ক্লাস মিস দেওয়া শুরু করে, ভাবে যে আমি ক্লাস মিস করে কভার আপ করা ট্রাই করি, এক্সাম স্কিপ করা শুরু করে, যে এক্সাম স্কিপ করে এখনো করা নেই, যখন করবো তখন করে দেওয়া যাবে। তো ওই মোমেন্টে মাইন্ডসেট কি থাকা দরকার? আমি মানে রেগুলারলি এসব ব্যাপারে ডিসকাস করি ক্লাসের মধ্যে, বাট স্টিল মানে অ্যাজ এ স্টুডেন্টের পার্সপেক্টিভে তোর কি অ্যাপ্রোচ ছিল তখন? আমি বলবো আমার অ্যাপ্রোচটা বেশি একটা কারেক্ট ছিল না। আমিও যেমন আপনি বলেন এক্সাম মিস করিনি, কিন্তু ক্লাস মিস করা শুরু করেছিলাম। তারপরে আমি এক্সামে অ্যাপিয়ার করতাম, কিন্তু রেজাল্ট ভালো আসতো না। আমি বলবো যে আমার জায়গাতে যদি আমি অন্য কাউকে আজকের দিনে এসে অ্যাডভাইস দিই, আমি বলবো যে সবসময় প্রোগ্রেসিভ মাইন্ডসেট রাখো, সামনের দিকে দেখো, যা পিছনে চলে গেছে সেটাকে থাকতে দো, এখন যেটা সামনে পড়াচ্ছে স্যার ওটার দিকে ফোকাস করো। হয়তো একটা টপিক তোমার স্কিপ হয়ে গেছে বা মিস হয়ে গেছে, বা এটার থেকে তোমাকে কোয়েশ্চেন দিলে তুমি ক্লাসে পারবে না, হয়তো একটু অপমান লাগবে বা খারাপ লাগবে, কিন্তু ঠিক আছে, এটা পরে কভার আপ করার অনেক টাইম পাওয়া যাবে, ট্রাস্ট মি, অনেক টাইম পাওয়া যায়। এখন আমাদের প্রথমে দরকার যে যেটা সামনে আছে এটাকে কমপ্লিট করি, যত কম ব্যাকলগ রাখা যায় তত ভালো। একটা টপিকে ব্যাকলগ জমলো, তার কারণে আমি পুরো টপিকটাকেই ব্যাকলগ বানিয়ে ফেললাম, এটা ঠিক না। তো এমন মনে কর যে রোটেশনের মধ্যে মনে কর ক্লাসের মধ্যে কোয়েশ্চেনের লেভেল মাঝে মধ্যে টাফ যেত, অনেকটা টাফ যেত, আর যেখানে তুই বললি অনেক ক্লাস মিস হওয়ার কারণে অনেকগুলো পার্ট হয়তো করা থাকতো না। তো অনেক স্টুডেন্টরাও যেমন এদিকে অনেক সময় ডাউন ফিল করে যে আমি ক্লাসের মধ্যে বুঝি সবকিছু, আর স্পেশালি যারা অ্যাডভান্সের রয়েছে তারা এটা বেশি ফিল করে যে আমি ক্লাসের মধ্যে বুঝি সবকিছু, থিওরিটিক্যাল পার্ট ক্লিয়ার থাকে, বাড়িতে কোশ্চেনও হয় অনেক সময় যদি প্র্যাকটিস করি প্রপারলি, বা মেইনস লেভেলে কোশ্চেন হয়, কিন্তু যখন ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলো দেওয়া হয় তো ওই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেন, আর তখন ডিমোটিভেশন আসে, কারণ ক্লাসের বাকিরা উত্তর দেয়, কারণ ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে যারা জেনারেলি রেসপন্স দেয়। তো ওই সময় তখন একটা মনে মতো থাকে যে আমি এর থেকে বেটার বাড়ির মধ্যে প্রিপারেশন নিই, বাড়ির মধ্যে অনলাইন থেকে লেকচার দেখে নেবো, কারণ বারবার ক্লাসের মধ্যে প্রেশারটা নিতে ইচ্ছা করে না। তো তোর অ্যাকর্ডিংলি তখন একটা স্টুডেন্টের কি করা দরকার? আমার অ্যাকর্ডিংয়ে তুমি ক্লাসে কোশ্চেন পারো না পারো, ট্রাই করো। লাইক আমারও সেম ডিমোটিভেটেড লাগতো, আমি ক্লাসের মধ্যে স্যার কোয়েশ্চেন দিলে সবসময় হা করে বোর্ডের দিকে তাকিয়ে থাকতাম, অনেক সময় আমি খাতার মধ্যে কোয়েশ্চেন তুলতাম, কিন্তু আমি জানতাম না যে অ্যাপ্রোচ করবো তার থেকে। আমি অনেক দিন গেছে আমার খাতা চেক করলে পাওয়া যাবে যে কোয়েশ্চেন তোলা আছে বাট পুরো ব্ল্যাঙ্ক, কিছু তুলিনি। বাট আমি বলবো এমন টাইমেও ক্লাস স্কিপ করা উচিত না, ক্লাসের মধ্যে আসো, আশেপাশে যারা আছে তাদের সঙ্গে অ্যাটলিস্ট কম্পিট করার ট্রাই করো। প্রেশারটাকে অ্যাবজর্ব করাও কিন্তু পার্ট অফ প্রিপারেশন। প্রেশার তোমাকে এক্সামের দিন ফিল হবে, তুমি আজকে বাড়িতে বসে কমফোর্টেবলি প্রিপেয়ার করছো, কোয়েশ্চেন সলভ হচ্ছে, বাট তোমার ক্লাসে এসে কোয়েশ্চেন সলভ হচ্ছে না, তার মানে কি তুমি প্রেশারের মধ্যে ভাঙছো। এটার মানে এই না যে তুমি পারো না, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি তুমি পারার কথা বা পারলে হলে, বাট তুমি ক্লাসের মধ্যে ক্রাঞ্চ টাইমে তুমি প্রেশারের আন্ডারে ফল করে ফেলছো। তো আমি বলবো যে রেগুলার ক্লাসে আসো, ট্রাই করো কোয়েশ্চেন, আস্তে আস্তে ট্রাই করতে করতে কোনো এক সময় তুমি একটা মানে কমফর্ট জোন পেয়ে যাবে ক্লাসের মধ্যে, আর তুমি তারপর কোয়েশ্চেন সলভ করতে পারবে। যেমন তুই একটা বললি যে তুই জেইর পরীক্ষা, নিটের পরীক্ষা দুইটা যেতে, যে কারণে আমিও যেমন 2 দিন পরীক্ষা রাখি, তো একদিন জেইর পরীক্ষা হয়, নিটের পরীক্ষা হয়, যাতে জেইর তারা যারা আছে যাতে নিটের পরীক্ষা দিতে পারে, টু ইনক্রিজ দ্য স্পিড। আচ্ছা, নিটের তারা এনিওয়েজ মেইনসের মধ্যে অ্যাপিয়ার করবি, তো মেইনসের পরীক্ষা দিতে পারে। তো পরীক্ষার মধ্যে ইস্যু কি হয় যে অনেক সময় স্টুডেন্টরা বলে যে আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে, মনে কর যদি পেপার বাই চান্স লেংদি হয়, সব কোশ্চেন আমি দেখতে পারলাম না, বা স্পেসিফিক্যালি এটা পিসিবি পরীক্ষার মধ্যে হয় যে একটা সাবজেক্টে বেশিক্ষণ সময় দিলাম, আরেক সাবজেক্ট দেওয়ার সময় পাইনি, সে বায়ো ভালো লাগে, বায়োর মধ্যে এতক্ষণ টাইম দিয়ে দিলাম বায়ো মার্কস তুলতে, যে ফিজিক্সের মধ্যে আমি লাস্টের পার্টগুলো দেখার সময় পাইনি। আর তোরা হয়তো এটা পরের দিকে ফেস করেছিলি, তোর অর্ডার কি থাকতো আগে বায়োলজি করতে? আগে বায়োলজি শুরুতে কেমন ছিল? 11 স্টার্ট করতাম একদম সোজা পিসিবি দিয়ে করতে, তো এটা তুই 12 চেঞ্জ করলি? 12 চেঞ্জ করি। নীলাদ্রি স্যার হয়তো বলছিল যে আগে বায়োলজি করতে, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, সুইচ করেছিলাম আমরা প্যাটার্নটা। তো ওই প্যাটার্নটা তো কতটুকু বেনিফিশিয়াল হয়েছিল? কারণ অনেক সময় এমন হয় যে পিসিবি প্যাটার্নে করতে করতে মার্কস আসছে না, এন্ড উই স্টার্ট ব্লেমিং আস, কিন্তু যখন প্যাটার্ন চেঞ্জ করি মার্কস ইমপ্রুভ করা শুরু করে। তো তোর জন্য এটা বেনিফিশিয়াল ছিল কিনা? এন্ড দেন ওই 3 ঘন্টার মধ্যে 3টা সাবজেক্ট তুই কি করে ম্যানেজ করতে, কোনটা কতক্ষণ টাইম দিতে, আর ইন কেস যদি এমন হতো যে বায়োলজি খুব টাফ হয়ে গেছে, তো তখন টেম্পারামেন্ট কি করে ব্যালেন্স করতে পরীক্ষার মধ্যে? দেখো, তুমি এক্সাম কোন অর্ডারে দেবে এটা প্রথমত তোমার উপরে, তুমি কোনভাবে কমফোর্টেবল। আমার কেস কি ছিল, আমি পিসিবিতে সবসময় স্টার্ট করতাম আগে, আর স্টার্টিংয়ে এক্সামগুলি হতো ইজি, তো তখন আমার মার্কস আসছিল। বাট কোনো এক সময় গিয়ে আমার মার্কস যখন ফল করা শুরু করে,
তখন আমি দেখলাম যে আমার মেন অসুবিধা হতো যখন পিসিবি করতাম, ফিজিক্স কেমিস্ট্রিতে আমি অতিরিক্ত বেশি টাইম দিয়ে দিতাম, যার কারণে বায়োলজিতে আমি খুব কম টাইম পেতাম। তো হয়তো আমি কোয়েশ্চেন পারতাম, বাট 90টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করার মতো আমার কাছে টাইম থাকতো না। আমি কি করলাম, 12-এ উঠে বুঝলাম যে আমি যদি বায়োলজি দিয়ে স্টার্ট করি, আমি মনে করতাম বায়োলজি হলো ওই সাবজেক্টটা যেটা তোমাকে সিলেকশন এনে দেবে। কারেক্ট। বায়োলজি দিয়ে স্টার্ট করে আগে তুমি সিলেকশন এনশিওর করো, তারপরে তুমি মুভ করো হয় কেমিস্ট্রি বা ফিজিক্স যেটা তোমার কমফোর্টেবল লাগে, বা যেটা দিয়ে তুমি মনে করো তোমার মার্কস স্কোর করতে পারবে। এটা দিয়ে করো। তুমি প্রথম 2টা সাবজেক্ট ইউজ করো তোমার কনফিডেন্স বুস্ট করার জন্য, যাতে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে না বা উইক, ওইটা দিয়ে তুমি ওই কনফিডেন্সটা ইউজ করতে পারো। তোমার যদি প্রথমে 2টা সাবজেক্ট ভালো হয়ে যায়, তখন তোমার যতই উইক সাবজেক্ট হোক না কেন লাস্টটা, তোমার একটা কনফিডেন্স থাকবে যে আমি অলরেডি এনাফ করে ফেলেছি সিলেকশনের জন্য, এখন আমি র্যাঙ্কের জন্য যাবো। তো আমি সবসময় মনে করতাম যে বায়োলজি হলো সিলেকশনের সাবজেক্ট। তারপরে আমি 12-এ লাস্টে এসে ফিজিক্স করা শুরু করি মাঝখানে। ফিজিক্স করতাম কারণ ফিজিক্স লাস্টের দিকে রাখলে অনেক সময় অ্যাজ পার নিউ প্যাটার্ন অনেক লম্বা লম্বা কোয়েশ্চেন দিয়ে যেত আর শেষ হতো না। তো আমি ফিজিক্স দিয়ে তারপর আমার স্কোর যতটুকু পারতাম তোলার চেষ্টা করতাম, আর কেমিস্ট্রি দিয়ে শেষ করতাম। আমি মনে করতাম যে কেমিস্ট্রি হলো গিয়ে যেটা আমাকে র্যাঙ্ক এনে দেবে, বায়োলজি আমাকে সিলেকশন দেবে, আর দুটোর মাঝখানে ফিজিক্সকে আমি ব্যালেন্স করবো। তো এটা ছিল আমার বিপিসি ছিল। বিপিসি। আসল নিটও সেম ছিল। আসল নিটও বিপিসি। আসল নিটের মধ্যে যে প্যাটার্নে তুই প্র্যাকটিস করে এসেছিলে, যে কতক্ষণ টাইম দিতে বায়োলজিকে? বায়োলজি আমি অ্যাকচুয়ালি বলতে গেলে ওয়ান অফ দ্য স্লোয়েস্ট যে অ্যাটেম্প্ট করে কোয়েশ্চেন। বায়োলজি যখন অন্যরা আমি শুনতাম 30 মিনিটস 40 মিনিটস অ্যাটেম্প্ট করে, আমি বায়োলজি পাক্কা 1 আওয়ার নিতাম, পাক্কা 1 আওয়ার বায়োলজিকে দিতাম। বাকি আমি ট্রাই করতাম যে টাইমটা কেমিস্ট্রিতে বাঁচানোর। কেমিস্ট্রি ট্রাই করতাম 40 মিনিটসে 45টা কোয়েশ্চেন, 40-45 মিনিটস, আর বাকি 1 ঘন্টা 15 মিনিট ট্রাই করতাম ফিজিক্সকে দেওয়ার। আচ্ছা, মানে কেমিস্ট্রির মধ্যে কম টাইম ইউজ আমি ট্রাই করতাম কেমিস্ট্রিতে টাইমটা বাঁচানোর, কারণ বায়োলজি আমার একটা ফেভারিট সাবজেক্টের মধ্যে ছিল। তো আমার ইচ্ছাও থাকতো যে একটা এটাতে ভালো স্কোর করবো, তো আমি একটু বায়োলজিতে কষাস অ্যাপ্রোচ রাখতাম। আচ্ছা, তো এই কারণে মনে কর তোর যে স্ট্র্যাটেজি নর্মালি থাকতো, পরীক্ষার দিন ওকে সেমটা ফলো করতে পেরেছিল নাকি এমন হয়েছিল যে ফিজিক্স টাফ হয়ে গেছে, সময় বেশি দিতে লাগবে? আমার পরীক্ষা মাঝখানে করতে, তো রিনিটের দিন অ্যাজ প্ল্যান্ড বায়োলজিতে স্টার্ট করি, আর প্রথম 1 ঘন্টা বা 50 মিনিটের মধ্যে বায়োলজি কমপ্লিট হয়ে যায়, সব কিছু নর্মাল যাচ্ছিল। তো অ্যাজ পার আমার ইউজুয়াল স্ট্র্যাটেজি নেক্সট ছিল ফিজিক্স। আমি ফিজিক্সে ঢুকলাম, ঢুকে 3-4টা কোয়েশ্চেন করলাম, করে আমি ঘড়ি দেখলাম, ঘড়ির দিকে 20 মিনিটের মতো চলে গেছে। তখন আমি বুঝলাম যদি আমি ফিজিক্স নিয়ে কন্টিনিউ করি, যদিও এটা আমার লং টাইম স্ট্র্যাটেজি ছিল, যদি আমি ফিজিক্স নিয়ে আজকে কন্টিনিউ করি তো হয়তো আমি কেমিস্ট্রি ঢুকে পুরোভাবে অ্যাটেন্ড করতে পারবো না। তো আমি জাম্প করে চলে গেলাম কেমিস্ট্রিতে। এই কম্প্রোমাইজটা আমি এক্সামের দিনই করেছি। কেমিস্ট্রিতে গেলাম, 3-4টা কোয়েশ্চেন করলাম, দেখলাম যে আমার স্পিড ঠিক আছে আর পারছিও, আমি কেমিস্ট্রি আগে শেষ করলাম। তারপরে আমার কাছে রাফলি 50 মিনিট বাকি ছিল, আমি আবার ফিজিক্সে আসলাম, আর এবার উল্টা দিক থেকে শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 45 থেকে শুরু করি। এবার দেখছি উল্টা দিক থেকে কোয়েশ্চেনগুলো ইজি, মানে সামনের কোয়েশ্চেনগুলি তারা হেভি বানিয়ে রেখেছে আমার সেটে। তো আমি পিছন দিক থেকে শুরু করে সামনে অব্দি এসেছি ফিজিক্সের দিন, আর লাস্ট মোমেন্টে যতটুকু পেরেছি অ্যাটলিস্ট 40টা কোয়েশ্চেনের মধ্যে অ্যাটেন্ড করতে পেরেছি। আমি ফুল অ্যাটেন্ড করতে পারিনি ফিজিক্স, কিন্তু 40টা কোয়েশ্চেনের মধ্যে অ্যাটেন্ড করতে পেরেছি। এটা খুব ইম্পর্টেন্ট লেসন একটা, যে 2 ইয়ার্স তুমি যেরকম ইচ্ছা প্রিপারেশন নাও মক টেস্টের মধ্যে, অন দ্য ফাইনাল ডে ইউ নিড টু বি ফ্লেক্সিবল, যে পেপার অনুযায়ী নিজের একটা প্যাটার্ন শিফট করলেও অসুবিধা নেই। ইন কেস যদি মনে হয় যে ফিজিক্স খুব টাফ, দেন ইটস ফাইন যদি তুমি নেক্সট সাবজেক্ট আগে করো তারপরে ফিজিক্স করো। কারণ আমার আলটিমেটলি ফিজিক্সে মার্কস কতটা কেউ দেখছে না, আমার ওভারঅল মার্কস লাগবে, ওই মার্কটাকে তুলতে লাগবে। সবসময় আগে স্টার্টিং আমার সিলেকশন এনশিওর করতে লাগবে। যদি ফিজিক্স আমি টাফনেস দেখে যদি মনে হয় যেটা দিয়ে সিলেকশন এনশিওর হচ্ছে না, আগে সিলেকশন এনশিওর করি, তারপর র্যাঙ্কের জন্য ফাইট করবো আমি। কারেক্ট। আচ্ছা, তো ফিজিক্সের মধ্যে মনে কর যেমন তুই বললি শুরুতে একটা টাফনেস ফিল হয়েছিল, এটা কি এক্সপেক্টেড ছিল? কারণ যখন প্রথমবার নিট দিলি এরপরে মনে হয়েছিল লেভেলটা একটু কমেছে, ড্রপ করেছে, তো রিনিটের সময় যে ফিজিক্সটা আবার একটু টাফ হবে, এটা এক্সপেক্টেড ছিল? মানে ভাবছিল এমন কিছু নাকি আনএক্সপেক্টেড? আমি এক্সপেক্ট করছিলাম যে একটু টাফ হবে, বাট শুরুর দিকের কোয়েশ্চেনগুলি আমার সেটের এতটাই হেভি দিয়ে দিয়েছে, মানে কোয়েশ্চেনগুলি করার মতো বাট এত লেংদি বা এত বাজে ক্যালকুলেশন ছিল যে তুমি করতে পারবে, কিন্তু আমি বললাম যে 4টা কোয়েশ্চেন করেছি 20 মিনিট চলে গেছে। তো মানে টাফ সেমন টাফ ছিল না, বাট প্রবলেম হয়ে গেছে লেংথ নিয়ে কোয়েশ্চেনগুলো তারা অতিরিক্ত লেংদি বানিয়ে দিয়েছিল স্টার্টিংয়ে। তো অনেক সময় একটা ডাউট থেকে স্টুডেন্টদের যে যখন চ্যাপ্টার ফিজিক্সে শুরু হয়, ভেক্টরের মধ্যে যেমন স্লো চলে সবকিছু, ক্লাসের সঙ্গে সঙ্গে শিটও হয়, শিটের পরে সিপিসিংও হয়, সবকিছু হয়ে যায়, কিন্তু যখন আস্তে আস্তে কাইনেমেটিক্স শুরু হয়, লজ মোশন শুরু হয়, তখন আস্তে আস্তে একটু পেজটা বাড়া শুরু হয়। এবার তখন কনফিউশন থাকে যে শিট কোন সময় করবো, বই কোন সময় করবো, শিট বই শেষ পিওআই কে কোন সময় করবো, এই তিনটা হতে হতে পিসিটি এসে পড়ে, পিসিটি আসার আগে পরের চ্যাপ্টার শুরু হয়ে যায়। তো আর যখন এটা রোটেশন ফ্লুইডের দিকে যায় তখন তো আরো বেশি পেজ থাকে আস্তে আস্তে। তো ম্যাটেরিয়ালসের যে ম্যানেজমেন্টটা, প্লাস যদি থিওরি পড়তে লাগে থিওরি পড়লো, যদি লেকচার দেখতে লাগে লেকচার দেখলো, তো এই সিকোয়েন্সটা তোর কি ছিল? কারণ সবার ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয়, আমি তোরটা জিজ্ঞেস করছি। আমার স্ট্র্যাটেজি ছিল যে ক্লাসের মধ্যে যেটা স্যার পড়াবে ওইটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বই করে ফেলবো, বা যেদিন স্যার শিট দেবে শিটটা সঙ্গে সঙ্গে করে ফেলবো, মানে অ্যাক্টিভলি যেটা ক্লাসে দেওয়া হচ্ছে এটা আমি সঙ্গে সঙ্গে সলভ করবো। পিওকে রাখতাম আমি লাস্টের জন্য,
এক্সামের আগে করার জন্য। কারেক্ট। আমি শিট করতাম সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে, এক্সাম বলতে কোন এক্সাম? পিসিটি? পিসিটির আগে শিট করতাম সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে, আর যেদিন যখন মনে করো স্যার শিট দিত না বা শিট মিস হতো কোনো দিন, তখন বাড়িতে গিয়ে ওই পার্টটা বই থেকে করে ফেলতাম। তারপর যখন পিসিটি আসতো তখন তো ততদিনে নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেছে, তো আমি আমার সেম রুটিন ম্যানেজ করতাম ওইদিকে, যে শিট করছি এই চ্যাপ্টারটার সঙ্গে, আর শুধু পিসিটির জন্য আমি আলাদা করে 2 ঘন্টা দিনে বের করতাম পিওকিউ সলভিংয়ের জন্য। মার্কস অ্যাপের থেকে করি বা কোনো পিওকিউ বই থেকে করি, পিওকিউ সলভিং শুধু করতাম পিসিটির আগে। আর নাহলে নর্মালি ক্লাসের পেসের সঙ্গে সঙ্গে আমি আমার পেসের শিট বা বুক যেটাই করছি রেগুলার করে যেতাম। লোয়েস্ট ফেজ কোনটা ছিল 2 বছরে? লোয়েস্ট ফেজ ছিল আমার 11 এর লাস্টের দিকে। 11 এর লাস্ট মানে ওয়েভসের সময়? ওয়েভসের সময় ইন জেনারেল, নট অনলি ফর ফিজিক্স, ইন জেনারেল ওয়েভসের সময়। কারণ ওই সময় মানে আমাদের ফুল টেস্ট শুরু হয়ে গেছিলো, মানে পুরো বছরে যা পড়ানো হয়েছে ওইটার 11 এর শেষে একটা ফুল টেস্ট শুরু হয়ে গেছিলো সবগুলো সাবজেক্টে। তো তখন মানে কিছু কিছু চ্যাপ্টার ছিল যেমন থার্মোডাইনামিক্স, ওয়েভ, এগুলি আমাকে এমনিও মানে জ্বালাতো, আর সবগুলো চ্যাপ্টার তখন একসঙ্গে চলছিল। তো তখন আমার মানে নিজের উপরে কনফিডেন্স মানে খুব কমা শুরু হয়ে গেছিলো। তার সঙ্গে সঙ্গে আমার কেমিস্ট্রিতে তখন শুরু হয়েছিল অর্গানিক রিয়াকশন। আর রিয়াকশন স্টার্টিংয়ে অনেকেরই প্রবলেম দেখেছি আমি, যে সেম কোয়েশ্চেন এতগুলো রিয়াকশন মুখস্থ কি করে করবো। আমারও সেম কোয়েশ্চেন ছিল, এতগুলো রিয়াকশন কিভাবে মুখস্থ করবো। তো ওভারঅল বলতে গেলে সবগুলো সাবজেক্ট মিলিয়ে আমার একটা খুবই ডাউন ফেজ চলছিল তখন। তো এই ফেজের যখন চলছিল তখন আমার একটা টাইম মনে হতো যে আসল পরীক্ষার দিন আমার কি হবে। এখন পরে এসে রিয়েলাইজ করছি যে আমার কাছে অনেক টাইম ছিল, এই 1 বছর টাইম যেটা আমার কাছে ছিল এটার মধ্যে রিয়াকশন সব মানে মানে কি বলবো মাসেল মেমোরি টাইপ হয়ে গেছে, রিয়াকশন মাসেল মেমোরি হয়ে গেছে। আর রেগুলার শিট করার পরে, বই করার পরে, পিওকিউ করার পরে যে থার্মোডাইনামিক্স বা যেগুলি মানে উইক টপিক ছিল এগুলো মোস্টলি কভার আপ হয়ে গেছে। আমি আরেকটা জিনিস বিলিভ করি যে অনেকে মনে করে এক্সামে ফুল সিলেবাস কমপ্লিশন করে যাওয়া দরকার। আমি মনে করি কিছু কিছু সাবজেক্টে কারোর উইক পয়েন্ট থাকতেই পারে, এগুলোর উপরে সবসময় লিঙ্গার না করে তোমার স্ট্রং পয়েন্টগুলিতে আগে কাজ করা উচিত। তুমি এক্সামের দিন 2-3টা টপিক ছেড়ে গেলেও তোমার বেশিটা লস হবে না, যদি তোমার এগুলি মানে বেশি অতিরিক্ত টাফ মনে হয়। এক্সামের দিন বেশিতে বেশি তোমার একটা কোয়েশ্চেন মিস হতে পারে এগুলির থেকে, বাট তুমি এই একটা টপিকের উপর লিঙ্গার করতে গিয়ে তোমার বাকি টপিকগুলিকে খারাপ করে ফেলো, এটা কিন্তু একটা খুবই বড় ভুল হবে। তো আমি এটাই ট্রাই করেছি। কিছু কিছু টপিক আমার লাস্টের দিকে তখন উইক ছিল, যেমন আমি এই এনার্জি দিয়ে টাইম পিরিয়ড বার করা, আরও কিছু কিছু মেথডসে আমার অসুবিধা ছিল, এগুলো আমি ডাইরেক্ট স্কিপ করে চলে গেছি এক্সামের দিন, শুধু ফর্মুলাগুলো মুখস্থ করেছি আর এক্সাম দিয়ে আসছি। এমন এক মনে করে সবচেয়ে লোয়েস্ট মার্কস কোনটা ছিল, কোন চ্যাপ্টারে? সবচেয়ে লোয়েস্ট মার্কস, সবচেয়ে লোয়েস্ট তো মনে হয় আমার ছিল গিয়েছিল ফ্লুইড মেকানিক্স মনে হয়, ফ্লুইড আর নাইলে থার্মোডাইনামিক্স, সামওয়্যার 100 আই গেস 36 বা 40 মেইনসে ওইটা অ্যাডভান্স না, অ্যাডভান্স টেস্টটা তো না বলি ভালো। এই মার্কসটা দেখার পর তো বাড়িতে মেন্টালিটি কেমন ছিল? বা বাড়িতে মেন্টালিটি একটা তো মা বাবার তো ছিল যে এত কম কেন এসছে, আমার নিজের একটা মেন্টালিটি ছিল যে অনেক কম এসে পড়েছে। বাট সত্যি কথা যেটা আমি ভিতর জানতাম যে আমি পড়িনি, আমি পড়লে হয়তো আরো পারতাম, বাট আমি পড়িনি। তো আমি ভিতরে অ্যাকসেপ্ট করে ফেলেছি যে আমার এবার কম হয়েছে, বাট আমি তখন নিজেকে মানে কনভিন্স করেছি যে আমার যাতে ফুল টেস্টে গিয়ে সেম চ্যাপ্টারটা যাতে আমাকে আবার না জ্বালায়। হয়তো এই চ্যাপ্টারটার উপর সিঙ্গেলভাবে টেস্ট নেওয়ার কারণে আমি অনেকগুলি কোয়েশ্চেন পারিনি, বাট যখন এটাকে অ্যাজ এ হোল নেওয়া হবে টেস্ট, তখন যাতে এটা থেকে 1-2টা কোয়েশ্চেন আসতো ওইগুলি আমার যাতে গ্রাস্পে থাকে, এটা ছিল আমার মেইন টার্গেট। তো 12 মনে কর কিছু কিছু চ্যাপ্টার তো উইক ছিল, মানে স্পেসিফিক্যালি আমি এটা বলছি ওদের জন্য যারা এখন ক্লাস 12-এ, তো ওরাও নিশ্চয় যারা 12-এ মোটামুটি মনে করে এখন থেকে সিরিয়াস হওয়া শুরু করছে, সো দে নো যে আমার কিছু চ্যাপ্টার উইক আছে 11-এ, ঠিক করে নিই আমি। অ্যান্ড একটা কমন ডাউট তখন থাকে যে 12-এর চ্যাপ্টারও হেভি, আর 12-এর চ্যাপ্টারগুলো এমন অলওয়েজ 11-এর চ্যাপ্টার পেছনে একটা চলতে থাকে, কানেকশন থাকেই একটা কিছু না কিছু 11-এর। তো তখন মনে হয় যদি 11 আমার যেহেতু স্ট্রং না, হয়তো 12 স্ট্রং করতে পারবো না, যদিও ইচ্ছা আছে 12 স্ট্রং করার, স্টিল তখন মনে হয় যে 11টা আমি কি করে কভার আপ করবো। 11-এর চ্যাপ্টারগুলো ফাউন্ডেশনাল ব্লকস, যদি এগুলো উইক থেকে যায় 12-এর মধ্যে অসুবিধা হয়, হওয়াটাই স্বাভাবিক। তো প্যারালেলি 11 রিভিশন কি করে করা 12-এর সঙ্গে ফর এনি সাবজেক্ট, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ক্যাপাসিটির উপর অনেকটাও। যে স্টুডেন্টের মনে করে 11 ঘন্টা চ্যাপ্টার স্কিপ করে আসছে, যেটা এখন 12-এ কাজে লাগবে, অনেকজন আছে যারা ইউটিউব থেকে ওয়ান শট দেখে চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারে, আবার অনেকে আছে অনেকে ডিপ ডাইভ করানো লাগে। তো তাদের জন্য আমি বলবো যে স্যারের যে পুরান লেকচারগুলি আছে যতটুকু সম্ভব দিনে কিছুক্ষণ টাইম বের করে হলেও 2x স্পিডে দেখো বা 3x-এ দেখো, যতটুকু পারো যতটুকু বুঝো চ্যাপ্টারগুলি দেখে তুমি পুরানো ক্লাসের কোয়েশ্চেন বা কোনো শিট যদি পড়ে থাকে, বা তুমি নিজের বইটাই তুমি সিপিএসিং বা কোনো ইজি বই হলেও বই আগে সলভ করো। আমি আগে বলবো যে বেসিক ক্লিয়ার করো। অনেকে মনে করে যে আমি স্টার্ট করবো ইরোড অফ দিয়ে বা কোনো টাফ বই ক্রোট অফ দিয়ে, কারণ তারা মনে করে টাফ বুক দিয়ে স্টার্ট করলেই মনে হয় তারা মানে হাই লেভেলের কোয়েশ্চেন সলভ করতে পারবে। আমি মনে করি তোমার আগে টার্গেট হওয়া উচিত 100% কমপ্লিশন কোনো একটা ইজি বই বা কোনো একটা মডারেট বই, যেমন সিপি সিং এর। আমি যে মেন্স দিয়েছি পুরো সিপি সিং এর ভরসা, যদিও সিপি সিং সবাই নিটের বই বলে, আমি সিপি সিং সলভ করে যে মেন্স দিয়ে এসেছি।
তো ইম্পর্টেন্ট এটা না যে তুমি কত টাফ কোয়েশ্চেন করছো, ইম্পর্টেন্ট হলো তুমি কত কনসিস্টেন্টলি কোয়েশ্চেন করছো, তুমি কত হ্যাবিট বিল্ড করছো, এটা হলো মেইন। সেম গত বছর অবন্তিকাও ফুল মার্কস স্কোর করলো অনলি অন বেসড অন সিপিসিং করে মেন্স দিল। তো এটাই মানে যতক্ষণ না আমার মনে হচ্ছে যে এই বইটা এখন ইজি আমার জন্য, সব কোশ্চেন পারছি করতে, ততক্ষণ স্টিক টু দ্য সেম বুক। যখন মনে হচ্ছে মনোটোনাস হয়ে গেছে, সব কোশ্চেন পারে এখন এই বইয়ের, র্যান্ডম কোশ্চেন পিক করলে সলভ করতে পারবো আমি, দেন শিফট টু দ্য নেক্সট। আগে ইম্পর্টেন্ট হলো আমার অনুযায়ী কনফিডেন্স বিল্ডিং। তুমি আগে নিজের উপরে কনফিডেন্স বিল্ড করো যে আমি চ্যাপ্টারটা থেকে কোশ্চেন দিলে অ্যাটলিস্ট বেসিক লেভেল হলেও পারবো, যাতে এক্সামের দিন আমি কলম দিয়ে কিছু হলে ট্রাই করতে পারি এক্সাম হলে। তো আমি এটাই আমার মেইন টার্গেট রেখেছিলাম। পোস্ট রিনিট, নিট আর নিটের মাঝখানে জায়গাটা পরে আসছেন, তো নিটের আগে দেখলাম পোস্ট রিনিট, এখন সময় কি করে কাটাস? এখন আমি বাড়িতে, এখন তো অঢেল ফ্রি টাইম, তো এখন আমি মেইনলি বাড়িতে আমি 2 বছর ধরে, আমি আগে অনেক পিসিতে গেম খেলতাম, তো আমার 2 বছর সব বদ্ধ ছিল। তো আমি রিসেন্টলি ল্যাপটপ কিনেছি, তারপরে এটাতে গেম খেলি এখন মোস্টলি, তারপরে মাঝে মাঝে এখন ঘুরতে বেরোই, সিনেমা টিনেমা দেখি, এমনি সময় কাটছে। তারা এখনো এসে আমার এখানে প্লে স্টেশনে গেম খেলছিল, এতক্ষণ ধরে গেম খেলছিল। তো বাট আরেকটা যেটা ওর উপরে হ্যাবিট ছিল, যেটা আমার মনে হয় এটা আমার বলা দরকার, অনেকেরও থাকে হ্যাবিটটা, তুই অনেক লেট অবধি ঘুমাতি দুপুরে, মানে তোর প্যারেন্টস তো প্রায় সময় বলতো তুই হয়তো রাত্রে লেট অবধি জাগতি, আর দুপুরে অনেক লেট অবধি ঘুমাতি, আর আমার ক্লাসও অনেক সময় দুপুরের দিকে থাকতো, অ্যাডভান্সের ক্লাস দুপুরের দিকে থাকতো, ডেফিনেটলি অনেকটা টাইম এখানে গেছে। মোটামুটি কত ঘন্টা ঘুমাতি তখন? আমি মনে হয় রাত্রে 4টা-5টার দিকে ঘুমাতাম, তো আমার উঠতে আমি জানতাম যে সারা ক্লাস 2টার সময় আছে, তো আমার 1টার মধ্যে উঠতে হবে, তো আমি আমার টার্গেট নিয়ে ঘুমাতাম যে 4টার সময় ঘুমালে আমি এখান থেকে 6 ঘন্টা, এখান থেকে 2 ঘন্টা, 12টার মধ্যে 8 ঘন্টা আমি কমপ্লিট করতে পারবো। তো আমি এভাবে হিসাব করে ঘুমাতাম রাত্রে। তো কি মনে হয় ইজ দিস এ গুড হ্যাবিট না এফেক্ট করেছে তোকে? কারণ আমি এগেনস্ট না, অনেকে রাত্রে ঘুমায়, অনেকে সকালে ওঠে, কিন্তু ইভেনচুয়ালি কি মনে, বা হয়তো তুই 12 উঠে শিফট করেছিস, আমি জানি না, তুই বলবি এটা, কারণ অনেকে জেনারেলি পরীক্ষার সময় শিফট করে দেয়, কারণ আলটিমেটলি আমার এক্সাম সকালে হয়। প্রথমত এই হ্যাবিটটা যদি এসে হোল বলি, হ্যাবিটটা ভালো না, বাট এই রাত্রে যে মানে অনেক দেরি অবধি জাগা, এটা অ্যাকচুয়ালি এখন সিচুয়েশনেরই ডিমান্ড। কারণ সারাদিন ক্লাস থাকার পরে নিজের জন্য পড়ার টাইম সারাদিনে বার করানোর সময় টাফ হয়েছে, কারণ অনেক সময় আমাদের দিনে 3টা ক্লাস থাকতো, বা লাগাতার আমার একটা টাইমে ওয়েডনেসডেতে লাগাতার 6 ঘন্টা ক্লাস থাকতো, আমি 4টার সময় যেতাম, রাত্রে 10টার সময় বাড়িতে আসতাম, তো এসে আমার কাছে মানে রাত্রেবেলা পড়ার টাইম থাকতো না। তো আমি তখন থেকে আমার হ্যাবিটটা স্টার্ট হয়েছে, 12টার পরে আমি পড়া শুরু করি, আর 12টার থেকে মোটামুটি 3টা-4টা অব্দি আমি যতটুকু পাই পড়তাম। হ্যাবিটটা অ্যাজ এ হোল আমি বলবো, মানে হ্যাবিট ভালো না হলেও টাইম তো বের করতে হবে। কারেক্ট। তো আমি বলবো হ্যাবিট যাদের আছে এখন আপাতত, হ্যাবিটটা তুমি যতটুকু পারো ম্যানেজ করে চলো, যতটুকু পারো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, এই জন্য বলবো না পড়াবদ্ধ করে দাও। রাত এখন লেট নাইট জাগা কোনো অসুবিধা না, বাট এক্সাম ধরো হয় জানুয়ারিতে, আমি আমার হ্যাবিট চেঞ্জ করেছি ডিসেম্বরে, মানে এক্সামে ঠিক 1 মান্থ আগে, তখন টিউশনও শেষ, কারণ তখন টিউশন শেষ, সিলেবাস শেষ, তো তখন তুমি বাড়িতে ফ্রি আছো, তো তখন তুমি হ্যাবিটটা আস্তে আস্তে চেঞ্জ করো, তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে একটা টেস্ট দাও, 7টা বা 8টার সময় উঠে, আমার মনে হয় যেই মেন্সের মনে হয় সেশন 1 বা সেশন 2 দুটোটাই আমার 7টার সময় টাইম পড়ে। আচ্ছা, সকালে দুটোটাই সকালে পড়ে আমি সকালে কম উঠি, কিন্তু আমার দুটোটা একদমই সকালে পড়েছে। তো এমন তুমি বাড়িতে একটা হ্যাবিট বানিয়ে ফেলো, রাত্রে 10টা-11টার সময় ঘুমাও, সকাল 7টার সময় উঠে একটা টেস্ট সিরিজ বা কোনো একটা এক্সাম দাও, দিয়ে তুমি তারপরে স্নান করো, ভাত খাও, তারপরে তুমি বসে পড়ে টেস্ট অ্যানালাইজ করো, আর বিকালের টাইমটা তুমি পড়াতে লাগাও, তোমার যার আগের বাকি ব্যাকলগ আছে এগুলো তুমি পড়াতে তুমি বিকালের টাইমটা লাগাও। তুমি এভাবে কি করতে পারবে, তুমি তোমার টাইমটা ব্যালেন্স করতে পারবে, সকালে পরীক্ষা, বিকালে পড়া, রাত্রে ঘুম। এটাই আমার রুটিন ছিল। সেম টাইমে ঘুমাস নাকি এখন সকালে না রাত্রে ঘুমাস? এখন তো আমি যা বললাম যে ফ্রি টাইম অনেক পেয়ে গেছি, তো আমি এখন রাত্রে অব্দি জায়গায় গেম টেম খেলি, তো আমার অভ্যাসটা আবার খারাপ হয়ে গেছে, কিন্তু সামনে আবার কলেজে যাওয়ার আগে অবশ্যই ঠিক করতে হবে আমার। মানে এখন টাইম পরও স্টিল রাত্রে ঘুমাস না? রাত্রে ঘুম, এটা একটা মানে কি বলবো, আমার এটা হ্যাবিট হয়ে গেছে একটা, কারণ 2 বছর ধরে তো হ্যাবিটটা, আমি এটা এক্সামের আগে 1 মাসের জন্য চেঞ্জ করেছি, বাট ওভারঅল হ্যাবিটটা তো আমার 2 বছর ধরে বানানো। ট্রু। তো এবার আমি নিট আর নিটের মাঝখানে আসি। তো যখন প্রথমবার শুনলি যে আবার নিট হবে, তো হোয়াট ওয়াজ দ্য ফিলিং তখন? ফিলিং তো ছিল যে একদিকে তো ছিলই খারাপ যে এক্সাম ভালো হয়েছে, অল অফ এ সাডেন যে এফর্টটা আমি দিয়েছি, জাস্ট ফর রেফারেন্স অভিরূপের স্কোর বাস কত? 675 আর বায়োতে 360 পারফেক্ট 360 ছিল, 360 ছিল, ফুল মার্কস ছিল নিটে। তো ডেফিনেটলি যখন নিটের অ্যানাউন্সমেন্ট হয়, তো স্বাভাবিক কারণে মন খারাপ হওয়ারই কথা। তো আমার মন খারাপ তো ছিলই, কারণ আমার মনে হচ্ছিল যে অল অফ এ সাডেন যে এফর্টটা আমি দিলাম পরীক্ষার দিন, এই পুরো 2 বছরের মিলিয়ে যে এফর্টটা দিলাম, এটা অল অফ এ সাডেন অ্যামাউন্টেড টু নাথিং, নাল হয়ে গেছে সব। তার উপরে আমার খারাপ লাগছিল যে বায়োলজিতে 360টা এসেছিল, এটা আমার পার্সোনাল লেভেলে খারাপ লাগছিল
যে আমার 2 বছর আগে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে বায়োলজিতে আমি ফুল স্কোর আনবো, কারণ বায়োলজি আমার এজ এ সাবজেক্ট খুব পছন্দ ছিল। এটা শুধু আমি এক্সামের জন্য না, এজ এ হোল ইয়ার সাবজেক্ট আমার খুব পছন্দ ছিল, তো আমার ইচ্ছা ছিল এটাতে ফুল আনার। আর এটা আমার ফার্স্ট এক্সামে এসেও পড়েছিল ফুল, মানে আমার জন্য এটা অলমোস্ট ড্রিম কাম ট্রু হয়ে গেছিলো। বাট যখন মানে এনটি অ্যানাউন্স করলো যে রি এক্সাম হবে, মানে অল অফ এ সাডেন সব যেমন আমার সামনের থেকে টুকরো টুকরো হয়ে গেল। মানে তখন একটা কেমন একটা মানে অড ফিলিং আসছিল যে আমার এফোর্ট মনে হয় অ্যামাউন্টেড টু নাথিং, মানে এখন আমি আবার রি এক্সাম দেবো, কোনো গ্যারান্টি নেই কেমন হবে, মানে একটা মানে ধুন্দলা হয়ে গেছিলো আমার সামনাটা। নিজেকে আবার ওই একটা জায়গাতে আনা কতদিন লাগলো? আমি পাক্কা আমি জানি নিটের অ্যানাউন্সমেন্টের পরে 5-6 দিন তবে রূপে কোনো ঠিকানা ছিল না, না ফোন টোন গুলো বিলকুল শরীর খারাপ ছিল তখন। আই থিঙ্ক তখন কিছু জ্বর চলছিল মনে হয়। জ্বর হয়েছিল আমার। তো ওই টাইমে অভিরূপ একদম সাইলেন্ট ছিল, মক টেস্ট শুরু হয়েছিল কিন্তু অভিরূপ ওয়াজ নট দেয়ার। আই থিঙ্ক কতদিন পরে তুই আবার আসা শুরু করলি? 10-12 দিন। ওই 10 দিন কি গেছিল? ওই 10 দিন আর কি গেছিলো, বাড়িতে শুয়ে থাকতাম, টিভি দেখতাম, মোবাইল ধরতাম না। আমার মোবাইল ধরলেই রাগ করতো, কারণ মোবাইল আমি ইউটিউব খুলি, গুগল খুলি, সবখানে শুধু রিনিটের খবর। আমার এগুলি দেখলেই রাগ করতো। আমি টিভিতে মুভি দেখতাম, আর নাইলে আমি বেশিক্ষণ টাইম বাড়িতে ঘুমিয়ে থাকতাম, বা আমি কম্পিউটার দেখতাম। বাট আমি মোবাইল ধরতামই না, আমি বেশিরভাগ টাইম মোবাইল সুইচ অফ রাখতাম বাড়িতে। মানে তখন এমন একটা সিচুয়েশন হয়ে ছিল। আস্তে আস্তে আমার মা বাবা আমাকে মানে এনকারেজ করে যে পরীক্ষা দেওয়ার জন্য, কারণ যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন যা হয়েছে এখন সামনের দিকে তো দেখতেই হবে। একটা এক্সাম ক্যান্সেল হয়েছে বলে আমি আমার পুরো 2 বছরের যে এফার্টটা আমি ওয়েস্ট করে দেবো, এটা তো ঠিক না। তো আমি ওইখান থেকে আস্তে আস্তে নিজেকে কনভিন্স করি যে এখন যা হওয়ার হবে, আরেকবার এক্সাম দিয়ে আসবো। তো ওই যে একটা মোমেন্টাম ব্রেক হয়, কারণ আই থিঙ্ক 1 উইক পরে অ্যানাউন্সমেন্টটা হয় যে নিট হবে, তো 1 উইকে অনেকটা মোমেন্টাম ব্রেক হয়। প্লাস তুই আরেকটা নেক্সট উইক এক্সট্রা নিয়েছিলে আবার ফিরে আসার জন্য। তো ওই মোমেন্টাম ব্রেক থেকে দেন আবার প্রিপারেশন শুরু করা, আর তখন যে প্রিপারেশনটা করেছিলি তখন ফোকাস কিসের উপরে ছিল? আবার থিওরি সবকিছু রিভিশন, কারণ তখন অনেক কিছু হয়তো আবার খেয়ালও নেই, হয়তো বা স্পেসিফিক্যালি যেসব মেমোরাইজেশনের পার্টগুলো খেয়ালও নেই। তো ওই ডিউরেশনটাও তখন কি করেছিলেন? মানে শুধু পরীক্ষার উপরে ফোকাস করলি নাকি থিওরির দিকে ফোকাস করেছিলেন? থিওরির দিকে শুধু স্পেসিফিক চ্যাপ্টারগুলো ফোকাস করেছি, যেগুলি আমি নিট অরিজিনাল নেটের ঠিক আগে পড়েছিলাম। যেমন অর্গানিক রিয়াকশন, তারপরে একটা আছে কি বলে এটাকে, ইনঅর্গানিকের মধ্যে যে কালার মুখস্থ করতে লাগে, সল্ট অ্যানালাইসিস, এই চ্যাপ্টারগুলি আমি জানতাম যেগুলো ইমিডিয়েটলি মনে নেই আমার, এগুলি আমি এক্সামের আগে রিভিশন করব। আর আমার 2 উইকে মোমেন্টাম ব্রেক হয়েছিল মেন্টালি, বাট আমি জানতাম যে আমার এক্সাম নিলে আজকে আমি হয়তো কম স্কোর করবো, কিন্তু আমি অ্যারাউন্ড 2-3 দিনের মধ্যে আবার জায়গাতে এসে পড়তে পারবো, এতটুকু আমার নিজের উপরে কনফিডেন্স ছিল। তো আমি বেশি ফোকাস করেছি এক্সাম দেওয়ার উপরে, আর বাড়িতে ওই মিস্টেক কপির হ্যাবিটটা আবার নতুন করে স্টার্ট করি। আর বাস যে টপিকগুলি মনে করো ইমিডিয়েট মেমোরাইজেশন ডিমান্ড করে, যেমন সল্ট অ্যানালাইসিস হোক বা অর্গানিক রিয়াকশনস হোক, এগুলির দিকে বেশি ফোকাস করেছি। কারণ আমি জানি যে আমি এখন এক্সামের জন্য 3 উইক্সের মতো বাকি, আমি এখন পুরো যে 11-12 মিলে আবার রিভিশন করবো, এটা আমার জন্য পসিবল না। তো আমি একটা এমন অ্যাপ্রোচ নিয়েছি যাতে আমি এক্সাম দিয়ে থ্রু মাসেল মেমোরি নিজেকে আবার মানে বিল্ড আপ করতে পারি এক্সামের জন্য। কারেক্ট, মানে বাস এক্সাম, অ্যানালাইসিস এন্ড দেন রিভিশন। আর বাকি নিজেকে ট্রাস্ট করেছি যে যা আমি 2 বছর শিখেছি তা আমার সঙ্গে এখনো আছে। হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু ডিল উইথ দ্য প্রেশার, যে মা বাবা কিছু না কিছু এক্সপেক্ট করছে, স্যারেরা এক্সপেক্ট করছে, তো কিছু না কিছু রেজাল্ট তো বের করতে হবে, র্যাঙ্ক বের করতে হবে, কারণ তাদের একটা এফোর্ট আছে। তো ওই প্রেশারটা অনেকের উপরে থাকে। তো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু ডিল উইথ দ্যাট? ডিফিকাল্ট তো হবে, এটা নো ডাউট, মিথ্যা কথা বলবো না, এটা ফিল হয় এট এ টাইম। যখন এক্সাম আস্তে আস্তে কাছে আসে, নিজের উপরে ফিল হওয়া শুরু হয় যে আমার উপরে অনেক মানুষের আশা আছে, আমার মা বাবার, আমার টিচারদের, এমনকি আমার বন্ধুরারও একটা এক্সপেকটেশন থাকে যে ও একটা ভালো রেজাল্ট করে দেবে। প্রেশার আমার উপরেও ছিল, বাট আমি ট্রাই করতাম যতটুকু পারি আশেপাশে নয়েজের দিকে ফোকাস না করে নিজের উপরে ফোকাস করার। আমার ফোকাস থাকতো যে আমি এক্সামে বসবো, এক্সাম দেবো, তখন আমার মাথা পুরো খালি থাকবে, আশেপাশে কি হচ্ছে আমার এটার উপরে নজর যাতে না থাকে। আমার মনে আছে যেই এক্সাম দিয়ে আমি বাড়িতে এসেছি, আসার পর আমি স্যার কাউকে ফোন করিনি, এসে আমি একটা লম্বা ঘুম দিয়েছি। নিটের পর আমি সেম করেছি, এসে বাড়িতে একটা লম্বা ঘুম দিয়েছি, তারপর নীলাজ রাগ হয়ে গেছিলো যে আমি স্যারকে স্কোর বলিনি কেন। মানে আমি এমন আর কি, আমি অ্যাকচুয়ালি এটাকে এমনভাবে অ্যাপ্রোচ করতাম যে আমি জানি ওদের আশা আমার সঙ্গে আছে, আর আমি এটা ট্রাই করবো যে আমি যতটুকু পারি ফুলফিল করার, বাট এক্সামের দিন যাতে এই আশাটা আমাকে মানে ব্যাকফায়ার না করে। তো আমি যতটুকু ট্রাই করতাম মাথা খালি রাখার, এক্সাম দিচ্ছি এক্সামের মতো দিয়ে বাড়িতে আসতাম, তারপরে ঘুমাতাম বা রিল্যাক্স করতাম, মানে বাইরে কি হচ্ছে এর উপর নজর না দিতাম। আস্তে আস্তে আমি স্যারদেরকে জানাতাম যে এমন হয়েছে। রিল্যাক্সেশন যেমন তোর প্রিপারেশন একটা পার্ট ছিল, আমিও জানি, আমি বাকিদের উদ্দেশ্যে বলছি। যেমন তুই ক্রিকেট খেলতে তাই সময়, তো খেলা বা একটা ফ্রেন্ড সার্কেলের যে ইনভলভমেন্ট,
এটা তোর জার্নিতে কত কি পার্ট প্লে করেছে? কারণ অনেকেই মনে করে যে যদি আমার যেই বা নিট ক্র্যাক করতে লাগে আমার সব কিছু থেকে একদম ডিট্যাচ করে শুধু পড়ার দিকেই মাথা লেগে রাখতে হবে, সো ফ্রেন্ড সার্কেল বা সব কিছু বাদ। তো বাট আই ফিল যে ফ্রেন্ডসের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, একটা ইম্পর্টেন্ট রোল থাকে। তো ওইটা তোর লাইফে কি ছিল? আমার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কেউ যদি আমাকে এসে বলতো যে আমার যেই নিট দেওয়ার জন্য আমার ফ্রেন্ড সার্কেল ছেড়ে আসতে হবে, আমি হয়তো পরীক্ষা দিতাম না। আমি মনে করি দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, আমরা রোবট না, আমরা সারাদিন বসে বই খাতা খুলে বসে পড়তে পারবো না। ফ্রেন্ড সার্কেল আমাদের দরকার, আমাদের মেন্টালিও নিজেদেরকে অনেক সময় রিচার্জ করা দরকার। তুমি সারাদিন ক্লাস করে আসবে, বাড়িতে কি করে পড়বে, এক্সাম দেবে, কিন্তু তোমার মেন্টালি রিচার্জ হওয়ার টাইম কোথায়? রিল্যাক্সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরো উইক হয়তো ক্লাস করতাম, বাট সানডে সবসময় ফ্রি রাখতাম ক্রিকেট খেলার জন্য। তো সানডে দুপুরবেলা আমি সবসময় বন্ধুদের সঙ্গে গিয়ে ক্রিকেট খেলতাম। আর তাছাড়া হোয়াটসঅ্যাপে ওদের সঙ্গে কথা রেগুলার কথা ছিল। অনেকে মনে করে যে আমার এক্সাম দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া বন্ধ করার দরকার নেই, বাট লিমিটেড ইউজ করো। নট দ্যাট আমার স্টাডিকে হ্যাম্পার করে দিচ্ছে না। বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকো, ওদের ব্যাপারে জিজ্ঞেস করো কেমন চলছে, ইনফরমেশন শেয়ার করো। লাগে দেন তুমি কথা বলো, বাট এমন না যে এবার গ্রুপের মধ্যে কথা বলতে আমার পড়াশোনায় হ্যাম্পার হয়ে গেছে। না, নট দ্যাট। তোমার যখন রেস্টের দরকার, ফ্রেন্ডসদেরকে সঙ্গে কল করো, কথা বলো, খেলতে বেরো। কারণ এট দ্য এন্ড অফ দ্য আমরা মানুষ তো না, আমরা তো মেশিনের মতো ফাংশন করতে পারবো না। তো আমাদের দরকার এই রিচার্জটার, এটা আমাদের বিল্ট ইন ফিচার যে আমাদের রিল্যাক্স করতেই হবে। এই জন্য তো রিল্যাক্সেশন ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ প্রিপারেশন। অনেকে আছে যারা স্টার্ট করে রিল্যাক্স ছাড়া পুরো পরে সিলেবাস শেষ করে ফেলবে 3-4 মাসে, বাট এক্সাম আসতে আসতে তারা পুরোভাবে এই মেন্টালি ফেটিগড হয়ে যায়, যার কারণে তাদের এক্সাম ভালো হয় না। আমাদের শুধু এক্সামটা ফ্রম ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট দেখা উচিত না যে আমার প্র্যাকটিস করতে হবে, আমাদের এটা মেন্টালিও দেখা উচিত যে আমাদের মাইন্ড কতটুকু ফ্যাটিক হচ্ছে। এক্সামের দিন যদি আমরা পুরোপুরি ফ্যাটিক মাইন্ড নিয়ে যাই, আমরা যতই ভালো প্রিপারেশন হোক না কেন, আমরা এক্সামে ওইটা এক্সিকিউট করতে পারবো না। তোমার প্ল্যানটাই ছিল যে যতটুকু পারি ফ্রেশ রাখি নিজেকে, মাইন্ড যতটুকু কুল থাকবে এক্সাম ততটা ভালো হবে। ওয়ান থিং দ্যাট ইউ আর প্রাউড অফ আদার দেন মার্কস ছাড়া? ওয়ান থিং আই এম প্রাউড অফ বলবো যে নিজের ব্যাপারে এই লাস্ট 2 বছর এফার্টের পর যখন নিট ক্যান্সেল হয় তখন আমার খুব খারাপ লাগছিল। বাট এটার থেকে যে আমি নিজেকে অ্যাটলিস্ট তুলে বের করে যতটুকু রেজাল্ট করতে পেরেছি, পুরো রেজাল্ট আমি বলবো আমি নিজের কারেজ দিয়ে অ্যাচিভ করেছি। রিনিট আমি থ্রু মাই নলেজ দিইনি, রিনিট দিয়েছি থ্রু মাই কারেজ, যে আমি কতটুকু নিজেকে ওই নিটের পরে কাম ব্যাক করে এনে এক্সামে বসতে পারবো। এক্সামে যখন বসেছি তখন আমি হয়তো নিটের মধ্যে এত কনফিডেন্স ছিলাম না, বাট আমি এতটুকু জানতাম যে আমি যদি এই 3 ঘন্টা নিজের ফুল পটেনশিয়াল দিতে পারি, যতটুকু আমার কাছে আছে এখন বাকি, তাহলে আমি একটা মোটামুটি ভালো রেজাল্ট আনতে পারবো। তো আমি রিনিটে যে কারেজটা দেখাতে পেরেছি, এটা হয়তো আমার লাইফে অন্য কোনো দিন কোনোখানে কাজে লাগবে। 2টা মেসেজ আমি নিব, ঠিক আছে? ক্যামেরার দিকে তাকিয়ে অ্যাড্রেস করবি। ফার্স্ট মেসেজেস এমন অনেক অভিরূপরাই হয়তো বা এখন ক্লাস 11-এ পড়ে বা হয়তো 12-এ শুরু করলো, যারা হয়তো ফিজিক্সকে ভয় পায়, তারাও হয়তো শিওর না যে ওভারঅল রেজাল্ট কি হবে, আদৌ সিলেকশন পাবে কি পাবে না, কারণ নো ওয়ান ইজ শিওর। আর আমরা অ্যাস্ট্রোলজার না যে আমরা বলে দেবো তোমার সিলেকশন হবে, আমরাও জানি না। তো অনেকেই কনফিউজ থাকে। তো ওদের উদ্দেশ্যে একটা অ্যাড্রেস, যারা এখন আন্ডার কনফিডেন্ট ফিল করছে যে আদৌ আমি পারবো কিনা, আমার দ্বারা পসিবল কিনা। যারা এখন আন্ডার কনফিডেন্ট ফিল করছে তারা মনে করো না আমার সিচুয়েশন খুব ভালো ছিল। আমার মনে আছে আমাদের একটা এই রিশাফলিং ব্যাচের এক্সাম হতো প্রত্যেক মান্থে, ব্যাচের মধ্যে চেঞ্জ করার জন্য। তো এটার মধ্যে স্যার শুধু টপ 25 বা টপ 30কে সিলেক্ট করতো। এমন হয়েছে কয়েকবার যে আমি টপ 25 বাইরে ছিলাম আমার নিজের ব্যাচের থেকে। তো আমার ফিজিক্সের অবস্থা খুবই খারাপ ছিল কোনো একটা টাইমে। আর যেমন আমি বললাম আমাদের যখন ব্যাচের এক্সাম হতো, আমি হয়তো ব্যাচের একদম লাস্টের দিকে থাকতাম, 25 জনের মধ্যে 20 নাম্বার 21 নাম্বার থাকতাম। তাই আমার ফিজিক্স কোনো সময় স্ট্রং সাবজেক্ট ছিল না। আমি আজকেও বলবো যে আমার ফিজিক্স খুব স্ট্রং না, বাট যা ম্যাটার করে ওইটা হলো ওই একদিন তুমি কী করছো, ওই এক্সামের দিন। হয়তো তোমার থেকে আরও ভালো স্টুডেন্ট আছে ক্লাসের মধ্যে, তুমি এত ভালো না, বাট ওই এক্সামের দিন তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছো বা তুমি কীভাবে হ্যান্ডেল করছো, এটা ইম্পর্টেন্ট আমার জন্য। আমি এক্সামের দিন একটা মাইন্ডসেট নিয়ে গেছিলাম যে ইট টেক্স অনলি 1 ডে। আজকের দিন যদি আমি সব কিছু আমার ফেভার করতে পারি, তাহলে আমার রেজাল্টও আমার ফেভারে আসবে, আর বাকি আমার ফিউচারের জন্য এই একটা দিনই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো যারা এখন খুবই ডাউন ফিল করছো, মনে রাখবে এক্সামের প্রিপারেশন কোনো রেস না, এটা একটা ম্যারাথন। তুমি তোমার সঙ্গে অনেক ভালো স্টুডেন্ট দেখবে যারা তোমার থেকে অনেক বেটার, বাট তারা এক্সামের এই দৌড়টার মধ্যে আস্তে আস্তে পিছিয়ে যাবে, কারণ তারা হয়তো মেন্টালি ফ্যাটিগড হয়ে গেছে বা কোনো একটা পয়েন্টে গিয়ে আটকে গেছে। তুমি এক্সামটাকে ট্রিট করে অ্যাজ এ ম্যারাথন। তুমি এখন কতটুকু আগে এটা ম্যাটার করে না, তুমি লাস্ট অব্দি কত দূর যেতে পারো এটা ম্যাটার করে। কনসিস্টেন্টলি প্রিপেয়ার করো, যা পিছনে ব্যাকলগ আটকে আছে এটা এখনের জন্য রাখো। আই ট্রাস্ট মি 12-এর সময় অনেক টাইম পাবে এটা ক্লিয়ার করার জন্য।
এখন তুমি বাস তোমার ফিউচার সামনে যেটা আছে যে চ্যাপ্টারটা হচ্ছে এটার থেকে ফোকাস করো, আর রেগুলার শিট প্র্যাকটিস করো, আর একটা মিস্টেক করে বানাও। এক্সাম তো আমি এটা 2 মাস আগে শুরু করেছি, তুমি যত আগে শুরু করবে তোমার জন্য এটা তত কাজে লাগবে। হয়তো তুমি সামনের বার যেই মেন্সে 100 আনতে পারো, আমি 2 মাস মিস্টেক কপি বানিয়ে 99.87 এনেছি, হয়তো তুমি 6 মাস যদি মিস্টেক কপি মেনটেন করো তোমার 100 আসতে পারে। তো ইটস নট এ বিগ ম্যাটার। তোমার সঙ্গে অনেকেই আছে যারা সেমটা ফেস করছে, হয়তো দেখাচ্ছে না, তো তুমি একা না, জাস্ট কিপ গোয়িং আর ট্রিট ইট অ্যাজ এ ম্যারাথন। আরেকটা ড্রেস মার জন্য, কারণ মারও এফোর্ট প্রচুর ছিল। তো অনেক সময় তোর মা অনেক কথা বলতো, তুই শুনতিও না। ঠিক আছে, তো একটা অ্যাড্রেস ফর ইউর প্যারেন্টস। ফার্স্ট অফ অল মাকে আমি মামনি বলি। তোমাকে তো থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো না, কারণ ক্লাস যখন 2টার সময় স্টার্ট হতো, এমনও দিন ছিল তুমি একটা দেড়টার সময় তুমি নিজের ক্লাসের থেকে বের হয়ে আমাকে ফোন করছো যে আমি উঠেছি নি। তাছাড়া আমি যখন ডিমোটিভেট ফিল করতাম তুমি এসে আমাকে বোঝাতে যে করতে থাক, তুই আমাকে কোনো সময় তার প্রেশারই দেনি, তো মেইনলি তুমি কোনো সময় প্রেশারই দোনি যে তোর এটা করতে হবে বা অ্যাচিভ করতে হবে। তুমি সবসময় আমাকে বলেছো যে তুই নিজের মেরিট দিয়ে যতটুকু পারবি আমরা ততটুকুই খুশি। তো এই যে একটা প্রেশার তুমি আমার উপর থেকে সরিয়ে দিয়েছো যে তোর এটা করতে হবে, এটা আমাকে অনেক হেল্প করেছে আমার জার্নিতে। আর আমার বাবা আমার সঙ্গে কোনো সময় পরীক্ষা নিয়ে বেশি কথা বলেনি, বাট সাইলেন্টলি অনেক এফোর্ট দেখিয়েছে। বাবা আমাকে বাইকে করে বাইকে করে রাত্রে 8টার সময় 10টার সময় ক্লাসে নিয়ে গেছে, ক্লাস থেকে নিয়ে আসতো। বাবা নিজে অফিস থেকে আসতো 7টার সময়, এসে বাড়িতে আসতো, 1 কাপ চা খেতে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে আবার বেরিয়ে যেত আমাকে ক্লাসে নিয়ে যেতে। মানে বাবা কোনো সময় মুখে বলে না যে বাবা কিন্তু নিজেও মানে ডায়াবেটিসের পেশেন্ট, বাট এই সবের মধ্যে বাবা সাইলেন্টলি আমার জন্য এত কিছু করেছে। এমনকি আমাকে কোনো সময় ফাইন্যান্সিয়ালি বাবা বলেনি যে টাকার জন্য কোনো সময় আমাকে পিছনে আটকে রাখেনি। আমি যখন বাবাকে বলতাম একটা টেস্ট সিরিজ নেবো নে, আমি যখন বাবাকে বলতাম একটা বই কিনবো মানে কোনো সময় কোনো বাধা দিইনি। মানে প্যারেন্টসরা যে আমাকে কত রকম সাপোর্ট করেছে জার্নিতে, আর সাপোর্টটা মেইনলি ছিল আমার উপর থেকে কোনো রকমের প্রেশার যা থাকতে পারে তাদের সাইড থেকে সব প্রেশার তুলে দিয়েছে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দেম। হয়তো আমি রেজাল্ট আরও বেটার করতে চেয়েছিলাম, বাট যতটুকু পেরেছি এটা পুরোটা আমার প্যারেন্টসের একটা বড় হাত আছে, তো থ্যাংক ইউ। খুব সুন্দর অভিরূপ সামারাইজ দিস, কারণ প্যারেন্টসের ইনভলভমেন্ট ছাড়া এরকম একটা রেজাল্ট করা পসিবল না। শুধু যেই বা নিট না, মাল্টিপল এক্সামসের মধ্যে অভিরূপের বছর র্যাঙ্ক খুব ভালো ছিল। আমরা হয়তো পোস্টও করেছি, তোমরা দেখেছো অনেকে। তো প্যারেন্টসের যে কন্ট্রিবিউশন অনেক সময় আনসেট থাকে, আর আমরা অনেক সময় প্রপারলি খুলে থ্যাঙ্কস বলতেও পারি না। তাই আমি যতগুলি পডকাস্ট করছি আমি লাস্টে একটা মেসেজ রাখছি ফর প্যারেন্টস। আর অভিরূপ যেটা বললো যে প্যারেন্টস যখন এক্সপেকটেশন উঠিয়ে দেয় তখন হয়তো পারফরমেন্সটার মধ্যে ইনক্রিমেন্ট আরও বেশি আসতে পারে স্টুডেন্টদের, কারণ তখন একটা মনে হয় যে না আমি আরেকটু ভালোভাবে পারফর্ম করতে পারবো। প্রেশারের মধ্যে আমাদের পারফরমেন্স খারাপ হয় জেনারেলি, স্পেশালি এক্সামিনেশনের দিনে। যখনই আমার এক্সাম খারাপ যায় তখন বারবার আমার প্যারেন্টসের কথা মনে পড়ে, আর ওই প্রেশার পরীক্ষা আরও খারাপ হতে থাকে। তো ইটস এ গুড মেসেজ ফর স্টুডেন্টস অ্যাজ ওয়েল এজ ফর প্যারেন্টস, যে দুজনের যে কোঅর্ডিনেশন এটা দিয়ে একটা রেজাল্ট তৈরি হয়। তো আমরা অভিরূপের পডকাস্ট এখানেই শেষ করবো। আর এছাড়াও আরও আমাদের যারা অ্যাচিভার্স আছে তাদের পডকাস্টও আমরা একের পরে আপলোড করবো, যাতে তোমরা ওদের স্ট্র্যাটেজি কী ছিল জানতে পারো। কারণ আমরা ফ্রম টিচার্স পয়েন্ট অফ ভিউ একটা পার্টিকুলার অ্যাপ্রোচ সবাইকে দিই, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাপ্রোচ আলাদা আলাদা হয় ওদের বেসিসে। তো ওদের থেকে কিছু কিছু অ্যাপ্রোচ নাও, টেক নোটস অফ দিস, যে ওরা কী কী ইউজ করেছে, অ্যান্ড স্পেসিফিক্যালি শুধুমাত্র শুনে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিলে তো দেন দিস ভিডিও ইজ অফ নো ইউজ। যদি মনে হয় যে কোনো একটা টিপ তোমার কাজে লেগেছে, টেক এ নোট অ্যান্ড ইউজ দিস ইন ইউর জার্নি, যাতে এটা তোমাকে নেক্সট টেস্টের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে হেল্প করে। থ্যাংক ইউ।